कश्मीर इज अ लॉस्ट केस मैम। जब तक ये स्पेशल स्टेटस है हम उन्हें हाथ भी नहीं लगा सकते और वो लोग हमें आर्टिकल 370 को हाथ लगाने नहीं देंगे। কাশ্মীরের স্বায়ত্তশাসন বিলুপ্তি নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমা আর্টিকেল 370। ভারতের গণমাধ্যমগুলোতে এই সিনেমাটিকে চিহ্নিত করা হয়েছে প্রোপাগান্ডা হিসেবে। সিনেমাটি মুক্তিও দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে। ক্ষমতাসীন দল বিজেপির নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের ভাষণেও উঠে এসেছে সিনেমাটির প্রসঙ্গ। ইতিহাস জানতে তিনি সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন। মোদী যে সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন সেই সিনেমাই আবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু কেন? দর্শক, বিতর্কের জন্ম দেওয়া সিনেমাটির গল্পের পাশাপাশি এই ভিডিওতে আমরা দেখব প্রোপাগান্ডা নামক অস্ত্রের যুগে ক্ষমতাসীনরা কিভাবে চলচ্চিত্রকে ব্যবহার করছে, ক্ষমতার পালাবদলের রাজনীতির মধ্য দিয়ে কিভাবে পৃথিবীতে নির্মিত হচ্ছে নতুন নতুন ইতিহাস। সংবিধানের 370 অনুচ্ছেদ অনুযায়ী মুসলিম প্রধান কাশ্মীরের শাসকরা নিজস্ব সংবিধান অনুযায়ী রাজ্য পরিচালনা করতে পারতেন। অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকার এখানে শাসন জারি করতে চাইলে আগে রাজ্য সরকারের অনুমতি নিতে হতো। 2015 সাল থেকে ক্ষমতাসীন দল এই নিয়ম বাতিলের জন্য প্রায় 4.5 বছর ধরে চেষ্টা চালায়। 2 ঘন্টা 40 মিনিটের সিনেমায় সে চেষ্টারই নানা ঘটনাক্রম তুলে ধরা হয়েছে। সিনেমায় দেখানো হয়েছে কাশ্মীরকে স্বাধীন করার প্রত্যয়ে রাজ্যটিতে সংঘবদ্ধ হয়েছে একটি গোষ্ঠী। তাদের অস্ত্র ও অর্থায়ন আসে প্রতিবেশী দেশ পাকিস্তান ও নিষিদ্ধ সংগঠন ISI থেকে। এই তৎপরতা দমন করতে সেখানে নিযুক্ত হন কেন্দ্রীয় সরকার পরিচালিত গোয়েন্দা সংস্থার এজেন্ট জুনি হাকসার। তার নেতৃত্বে পরিচালিত এক অভিযানে নিহত হন স্বাধীনতাকামী গোষ্ঠীর শীর্ষ নেতা বুরহান। এর প্রতিবাদে রাজ্যটিতে স্বাধীনতাকামীদের তৎপরতা আরও বেড়ে যায়। আন্দোলনের মুখে গোয়েন্দা সংস্থার স্থানীয় প্রধান কাশ্মীর থেকে বদলি করেন জুনিকে। সিনেমায় দেখানো হয় মুক্তিকামী সংগঠনের সঙ্গে যোগসূত্র আছে রাজ্য সরকার ও পাকিস্তানের। ফলে স্বাধীনতাকামীদের তৎপরতায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সাংবিধানিকভাবে রাজ্যের সমস্ত ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার কৌশল আটে। এর অংশ হিসেবে মুক্তিকামীদের দমনে ফের কাশ্মীরে পাঠানো হয় জুনিকে। দর্শক, সিনেমার গল্পের এই পর্যায়ে এসে আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র জুনি হাকসার বা ইয়ামি গৌতম নন। আপাত দৃষ্টিতে জুনিকে সিনেমার কেন্দ্রীয় চরিত্র মনে হলেও এখানে মূল গল্পটা আবর্তিত হয়েছে বিজেপি সরকারকে কেন্দ্র করে। সিনেমার ডিসক্লেইমারে বলা হয়েছে কিছু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো গল্প কেবলই ফিকশন, ডকুমেন্টারি বা ইতিহাস নয়। মজাটা ঠিক এখানেই। চলচ্চিত্রের ফিকশন মানেই দরকার কেন্দ্রীয় চরিত্র আর এর বিপরীতে এক বা একাধিক ভিলেন। সিনেমার চিত্রনাট্যেও এমনটা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর ইস্যুতে বিজেপি সরকারের আর্টিকেল 370 বাতিল করার পরিকল্পনাটা কেন্দ্রীয় চরিত্রের আসনে, আর স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী রাজ্য সরকার ও তাদের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতাকে বানানো হয়েছে সিনেমার ভিলেন। সিনেমার একটি দৃশ্যে এই ভিলেনের তালিকায় বিজেপির সংসদীয় বিরোধী দলের নামও আসে। কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেওয়ার ধারা সংবিধানে খুঁজতে গিয়ে অসামঞ্জস্যতা পায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি দল। এ দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় সরকারের অন্যতম সচিব রাজেশ্বরী বা প্রিয়ামণি। বিভিন্ন সময় সংস্কার হওয়া সংবিধান ঘেঁটে তারা দেখেন 1954 সালের সংবিধানে কাশ্মীর সংক্রান্ত একটি ধারার কথাই উল্লেখ নেই। এমনকি তাদের কাছে থাকা সংবিধানের কপিটিও অরিজিনাল না। এরপর নকল কপিটি নিয়ে তারা যান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহের পর সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য গায়েবের জন্য দায়ী করেন বিরোধী দলকে। आप क्या बात कर रहे हैं? मतलब आप पीओके और अक्सर चीन को भारत देश का हिस्सा नहीं मानते? क्या बात कर रहे हैं आप? पूरा का पूरा कश्मीर भारत देश का हिस्सा था, है और रहेगा। সংবিধানের একটি প্রশাখা দিয়ে বাকি সব শাখা শেকড় সহ খারিজ করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটির নেপথ্যের গল্পই এ সিনেমার উপজীব্য। এ গল্প এগিয়েছেও সরল রেখায়। মানুষের জাতীয়তাবাদী চেতনাকে কাজে লাগিয়ে পরিচালক সহজেই আর্টিকেল 370 ইস্যুতে ওঠা কিছু প্রশ্নও এড়িয়ে গেছেন। যে রাজ্যে কেন্দ্রের নিয়ন্ত্রণে নেই
সেখানকার সংবিধান পরিবর্তনে গণভোটের গুরুত্বের বিষয়টিকেও সিনেমায় আড়াল করা হয়েছে। হ্যাপি এন্ডিংয়ে দেখানো হয়েছে আর্টিকেল 370 হটানো সংক্রান্ত 30 বছর আগে দেওয়া এক প্রতিশ্রুতি রক্ষা করে বিজয়ীর বেশে বসে আছেন বিজেপি গঠিত সরকারের প্রধানমন্ত্রী। এখানেই একটি প্রশ্ন তুলেছে ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার। 1986 সালের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিখ্যাত গোলের প্রসঙ্গ উদাহরণ হিসেবে টেনেছে পত্রিকাটি। আসলে ওই গোলের সময় বল ম্যারাডোনার হাতে লেগেছিল কিনা সে প্রশ্ন এখনও ওঠে। অবশ্য এর উত্তরে খোদ ম্যারাডোনাই বলেছিলেন ওই গোলের পেছনে আছে ঈশ্বরের হাত। আনন্দবাজার বলছে, আর্টিকেল 370 নিয়ে যত প্রশ্ন সমালোচনা আছে সিনেমার গল্পে সব খারিজ করে দেওয়া হয়েছে। এত সহজে সব খারিজ করে দেওয়ার পেছনে কোনো ঈশ্বরের হাত নেই তো? দর্শক, আনন্দবাজারের নিবন্ধে ঈশ্বরের হাত বলতে কি বোঝানো হয়েছে সেটি বুঝতে আপনার আমার বেগ পাওয়ার কথা না, কিন্তু এর মাঝে যা ঘটার তা ঠিকই ঘটে গেছে। লোকসভা নির্বাচনের আগে আর্টিকেল 370 সিনেমা মুক্তি দিয়ে যে বার্তা প্রচার করতে চাওয়া হয়েছে সেটি যে অনেকটাই সফল তা অর্থের প্যারামিটারে কিছুটা হলেও আঁচ করা যায়। টাইমস অফ ইন্ডিয়ার খবর, মুক্তির পর প্রথম 14 দিনে সিনেমাটি লাভ করেছে প্রায় 22 কোটি রুপি। হিন্দি সিনেমার বড় বাজার সংযুক্ত আরব আমিরাতে নিষেধাজ্ঞা না দিলে সিনেমাটির আয় হয়তো আরও বাড়তে পারত। টাইমস অফ ইন্ডিয়াই বলছে, চিত্রনাট্যে কাশ্মীরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এমন অভিযোগে সিনেমাটিকে নিষিদ্ধ করেছে আমিরাতের সরকার। আর ভারতীয় সিনে বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের আগে আর্টিকেল 370 মুক্তি দেওয়াটা বিজেপির এক রণকৌশল। আর ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড সিনেমাটিকে চিহ্নিত করেছে প্রোপাগান্ডা হিসেবে। দর্শক, এবার চলুন দেখা যাক সিনেমায় কিভাবে প্রোপাগান্ডার বীজ বপন করা হয়। ভিডিওর শুরুতে অর্থনীতিবিদ আকবর আলী খানের একটি বইয়ের উক্তি উল্লেখ করা হয়েছিল, অতীতে যা ঘটে বিধাতা ইচ্ছা করলেও তা পরিবর্তন করতে পারেন না, যারা পারেন তারা ঐতিহাসিক। এই ঐতিহাসিকদের সঙ্গে চলচ্চিত্রের পরিচালকদের নামটাও যুক্ত করা যায়। ভারতীয় কোনো এক ইউটিউবারকে বলতে শুনেছিলাম, আপনি যদি ভারতে কোনো কিছু বিশ্বাস করাতে চান তবে সেটি নিয়ে সিনেমা বানান। দর্শক, বর্তমান পৃথিবীতে সত্য নির্মাণ বা কোনো ঘটনার কি ব্যাখ্যা হতে পারে তা চলচ্চিত্রের মাধ্যমে নির্মাণ করা সম্ভব। ফলে চলচ্চিত্র রাজনৈতিক অস্ত্র হিসেবে 80-র দশকের শুরুতে হলিউড ব্যবহার করলেও এখন বিভিন্ন দেশই চলচ্চিত্রের মাধ্যমে তাদের জাতীয়তাবাদী বা রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। কোনো ঘটনা কী উদ্দেশ্যে ঘটানো হচ্ছে তা নিয়ে প্রভাবশালী প্রচার মাধ্যমগুলোতে যে ব্যাখ্যা দেওয়া হয় সেটি মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়। ধরুন, আপনার বাড়ির পেছনের পুকুরে একসময় প্রাচীন রাজার রাজত্ব ছিল, এমন কথা শুরুতে হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু যদি বারবার চলচ্চিত্র, বই, গণমাধ্যমে এই কথা প্রচার করা হয় তাহলে আপনার আশপাশের অনেকেই হয়তো সেটি বিশ্বাস করবেন। অর্থাৎ দর্শক, দেখুন আপনার চিন্তার জগৎ, বিশ্বাসের পথ কোন দিকে এঁকে বেঁকে যাচ্ছে সেটি কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। আর এই প্রক্রিয়া যে তত্ত্বের মাধ্যমে সম্পন্ন হয় সেটি হলো রিপ্রেজেন্টেশন থিওরি। রিপ্রেজেন্টেশন হলো ভাষাকে ব্যবহারের মাধ্যমে কোনো কিছুকে মানুষের সামনে অর্থপূর্ণভাবে বলা বা উপস্থাপন করা। এই ভাষা হতে পারে আলোকচিত্র, পেইন্টিং, চলচ্চিত্র কিংবা সাহিত্য। ফরাসি তাত্ত্বিক রোলা বার্থ এর প্রবর্তিত এ পদ্ধতি অনুসারে সড়কে চলার সময় সবুজ ট্রাফিক লাইট জ্বলে উঠতে দেখলে আমরা বুঝি চলার অনুমতি পাওয়া গেছে, আর লাল বাতি জ্বলে উঠলে আমরা বুঝি থামতে হবে। এখানে সবুজ রং হয়ে উঠেছে ইতিবাচক আর লাল রং হয়ে উঠেছে নেতিবাচক। অর্থাৎ যে কোনো ভাষায় লাল বা সবুজ রং শুনলে আমরা ইতিবাচক আর নেতিবাচক ধারণা বুঝি। এখানে নির্দেশনার দুটি ভিন্ন অর্থ বোঝাতে লাল আর সবুজ শব্দ দুটি আমাদের চিন্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। একইভাবে প্রোপাগান্ডা কেন্দ্রিক সিনেমাগুলোর মাধ্যমে এর বিষয়বস্তুকে আমাদের চিন্তার জগতের কাছে অর্থপূর্ণ করে তোলা হয়। আর্টিকেল 370 সিনেমার মূল বিষয়বস্তু হলো সংবিধান পরিবর্তন, বিজেপির ভূমিকা ও ভারতীয় জাতীয়তাবাদের চেতনা প্রতিষ্ঠা করা। সিনেমায় এই বিষয়বস্তুগুলোকে উপস্থাপন করা হয়েছে ইতিবাচক অর্থ দাঁড় করিয়ে, আর সংসদীয় বিরোধী দলের ভূমিকা দেখানো হয়েছে নেতিবাচক অর্থে।
নির্বাচনের মৌসুমে উপস্থাপনের এমন কৌশলের বিকল্প আর কি হতে পারে? ভারতে ক্ষমতাসীনদের প্রোপাগান্ডা প্রচারের উদ্দেশ্যে নির্মিত 38টি সিনেমার তালিকা করেছে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা IMDb। এর মধ্যে 1 নম্বরে আছে 2022 সালে মুক্তি পাওয়া সিনেমা কাশ্মীর ফাইলস। 2019 সালে লোকসভা নির্বাচনের বছরে মুক্তি পাওয়া উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, PM নরেন্দ্র মোদীও আছে এই তালিকায়। ফলে বর্তমানে চলচ্চিত্র মানে আর শুধু চলচ্চিত্র নয়, আমরা কি ভাবছি, কি দেখছি, কিসের প্রতি আবেগপ্রবণ হব, তাও রাজনীতিবিদরা নির্ধারণ করে দিতে পারেন চলচ্চিত্রের মাধ্যমে। আই ওয়াশ ও আবেগ কেনাবেচার এই বাজারে চলচ্চিত্র তাই অন্যতম রাজনৈতিক হাতিয়ার। আর্টিকেল 370 সেটিরই একটি উদাহরণ। कश्मीर में टेररिज्म एक धंधा है। It has nothing to do with आज़ादी, but it has everything to do with money. দর্শক, সিনেমাটি দেখে থাকলে আপনারও মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক কিংবা শেয়ার করতে পারেন প্রিয়জনদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে নিজে সাবস্ক্রাইব করুন, অন্যকেও বাধ্য করুন।